দেশবাসী যা চাইছে পাকিস্তানের ওপর ঠিক সমুচিত জবাব দেওয়া হবে। আরো একবার ভারতের প্রতিরক্ষা মন্ত্রী দ্ব্যর্থহীন ভাষায় এই একই কথা জানিয়ে দিলেন, যেটা ঘটনা ঘটার কয়েকদিনের মধ্যেই ভারতের প্রধানমন্ত্রী গোটা বিশ্বের সামনে গলা স্বর উঁচু করে বলেছিলেন। আর আমি প্রলয় আপনাদের সামনে প্রথম দিন থেকে বলে আসছি, ভারতের মিলিটারির ওপর কোনোদিন বিশ্বাসযোগ্যতা ভরসা হারাবেন না। এবং মোদি ইজ এ ম্যান অফ ওয়ার্ড। একবার তিনি প্রতিজ্ঞা যেটা করেন সেটা তিনি করেন, এটাই তার রাজনৈতিক কেরিয়ারের ইউএসপি। আমি আজকে আপনাদের সামনে জানাবো যে ভারত ঠিক কোন কোন দিকে অ্যাটাক করতে পারে, তার তিনটি পসিবিলিটিস আমাদের হাতে এসে ধরা পড়েছে। তিনটি দিক থেকে ভারত আক্রমণ করতে পারে এবং কেন ভারত এতটা সময় নিচ্ছে সেই পুঙ্খানুপুঙ্খ তথ্যটা আমাদের হাতে এসে পৌঁছেছে। আপনারা শুনে গর্বিত হবেন, যাদের ধমনীর মধ্যে দিয়ে ভারতের দেশপ্রেমের রক্ত বইছে, তারা নিশ্চিতভাবে আপনারা বুঝতে পারবেন ভারতের এই স্ট্যান্ড। আপনারা বুঝতে পারবেন ভারতের সামরিক বাহিনীরা পর গতদিন বিমান বাহিনীর প্রধান ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন, তার আগে দফায় দফায় প্রত্যেকটি বাহিনীর সঙ্গে দুবার তিনবার চারবার করে ভারতের প্রধানমন্ত্রী কথা বলে নিশ্চিত করার চেষ্টা করছেন যে কোন স্ট্র্যাটেজিতে আমরা এগোচ্ছি। ইতিমধ্যে অন্যান্য দেশের বক্তব্য প্রথমে যা ছিল তা চেঞ্জ হতে শুরু করেছে, কিন্তু ভারত বলে দিয়েছে যে আমরা নিজেদের দেশের কথা শুনবো, নিজেদের দেশবাসীর কথা শুনবো। এই অবস্থায় দাঁড়িয়ে যদি আমরা সেকু মাকুদের গ্রুপে পড়ি না, তারা যদি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিংবা আমাদের মিলিটারিদের এই মুহূর্তে দ্ব্যর্থহীনভাবে সমর্থন না করি, তাহলে তাদের পক্ষে কে দাঁড়াবে? আসুন আজকে পর্বটা শুনে দেখুন নতুন কোনো তথ্য দিতে পারছি কিনা আপনাদের সামনে। আমি প্রলয়, নমস্কার, ওয়েলকাম টু সিম্পল এজিবিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর। আমি প্রথমেই আপনাদের সামনে সেই ছোট্ট অংশটি শুনিয়ে নেব যেখানে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী বলছেন যে দেশবাসী যা চাইছে, নরেন্দ্র মোদী যা বলছেন সেটাই হবে। তিনি কনফার্ম করেছেন। কাজে যারা ভাবছেন না কিছু করলো না, তারা ভুল যে ভাবছেন। আরো একবার ছোট্ট অংশটা শুনিয়ে দিয়ে বাকি ব্যাখ্যায় যাচ্ছি, শুনুন। मैं आपको आश्वस्त करना चाहता हूं कि प्रधानमंत्री मोदी जी के नेतृत्व में जैसा आप चाहते हैं वैसा होकर रहेगा। मैं आपको आश्वस्त करना चाहता हूं कि प्रधानमंत्री मोदी जी के नेतृत्व में जैसा आप चाहते हैं वैसा होकर रहेगा। শুনলেন? দেখুন, এখানে আমি স্পষ্টভাবে আপনাদের বলতে চলেছি যে আমার পড়াশোনা দিয়ে আমি যেটুকু তথ্য তালাশ করতে পেরেছি, যদিও সেটা অত্যন্ত কম, ভারতের মিলিটারি তিন গ্রুপের হেড প্রধানমন্ত্রীর সঙ্গে কি বৈঠক করেছেন আমার মতো ক্ষুদ্র ইউটিউবারের পক্ষে জানা সম্ভব নয়, আর জানলেও আমি আপনাদের সামনে বলতে পারি না। কিন্তু তাও আমি একদম ওভারঅল, একদম হাই লেভেলে কি হতে পারে সেই ছোট্ট ছোট্ট অংশগুলো যদি বলি, তাহলে তিনটি সম্ভাবনা হতে পারে আমার ব্যক্তিগত বিশ্লেষণে। এক, পিওকে, যেটা আপনারা সকলেই জানেন, পাক অকুপাইড কাশ্মীরকে সেটা দখলে নিয়ে নেওয়া, এক নম্বর। দু নম্বরটাও আপনারা সকলে জানেন, পাকিস্তানকে 6টি প্রদেশে আলাদা আলাদাভাবে বিভক্ত করে দেওয়া। 1971 সালে পাকিস্তানকে দুভাগে ভেঙে দিয়েছিল ভারত, বাংলাদেশ এবং পাকিস্তান, আর এবারে পাকিস্তানকে 3 থেকে 6টি ভাগে বিভক্ত করে দেওয়ার প্ল্যান আছে। এটা গেল 2 নম্বর, এটাও আপনাদের মধ্যে অনেকেই জানেন। 3 নম্বর প্ল্যানটা কি আপনারা জানেন? 4-5 নম্বরও প্ল্যান থাকতে পারে, কিন্তু আমার রাডারে সেই তথ্য নেই। 3 নম্বর প্ল্যানটা আপনাদের সামনে আমি বলে দিচ্ছি, এবং এটা সব থেকে হওয়ার চান্স বেশি। পাকিস্তানের হাতে যে নিউক্লিয়ার ওভারহেড গুলো রয়ে গিয়েছে সেগুলোর দখল নেওয়া, and that would be the master stroke। এইটাই চাইবেন আপনারা সকলে, আমরাও চাইবো। তার কারণ জেহাদিদের হাতে পরমাণু অস্ত্র থাকাটা শুধু ভারতবর্ষ নয়, গোটা বিশ্বের জন্য এটা একটা সেফ জিনিস নয়। জেহাদিদের হাত থেকে, জঙ্গিদের হাত থেকে পরমাণু অস্ত্র কেড়ে নিতে হবে। আমি আপনাদের সামনে ছোট্ট ইউটিউবার চ্যানেল হয়ে বলে দিচ্ছি,
The third option could be the first option that Indian militant can choose. কি হবে না হবে আমি বলতে পারবো না, কিন্তু আমি আপনাদের সামনে যেটা বলছি পরবর্তী সময় হয়তো তার উত্তর দেবে, কিন্তু আপনারা মনে রেখে দেবেন আমার এই কথাটি। তবে এবার আপনাদের সামনে আমি বলবো, আপনাদের মনের মধ্যে যাদের সংশয় রয়েছে, নিশ্চিতভাবে সংশয় থাকাটা উচিত, আপনাদের মনের মধ্যে উদ্বেগ থাকাটা উচিত যে ভারত কবে পাকিস্তানকে সমুচিত জবাব দেবে। সকলের এই উদ্বেগ রয়েছে। এর উত্তরটা আজকে আমি আপনাদের সামনে দিচ্ছি যে ভারত কেন টাইম বাই করছে। দ্য রিজন why India is taking so many time, why India is buying some time, আমি আপনাদের সামনে 1 2 3 4 5 6 করে সেই আনসারস গুলো দিচ্ছি। দেখুন এর মধ্যে ভারত কি করেছে আপনারা জানেন, যে ঐতিহাসিক ডিল রাশিয়ার সঙ্গে, মাফ করবেন ফ্রান্সের সঙ্গে 26টি রাফেলের চুক্তি ইতিমধ্যেই ভারত করে ফেলেছে। দ্যাট ইজ এ মাস্টার স্ট্রোক। এছাড়াও কি কি হয়েছে আসুন 1 2 3 4 করে আপনাদের সামনে আমি বলি। ইগলা এস বলে একটি ওয়েপন রয়েছে, সারফেস টু এয়ার মিসাইল। সেই ইগলা এস রাশিয়ার কাছ থেকে ভারত 85 ইউনিট ইতিমধ্যেই নিয়ে চলে এসেছে, যেগুলো ভারতের সেনাবাহিনীর হাতে চলে এসেছে। কি যুদ্ধকালীন তৎপরতায় ভারত ইগলা এস নিয়ে এসেছে একবার কল্পনা করে দেখুন। এটা হচ্ছে সারফেস টু এয়ার মিসাইল, অর্থাৎ ভূমি থেকে আকাশ ক্ষেপণাস্ত্র। যে কোনো বিমানকে 500 মিটার থেকে 6000 মিটারের মধ্যে, স্বল্প রেঞ্জের মধ্যে যে কোনো বিমানকে সেটা গুঁড়িয়ে দিতে পারে। এর ভিডিও আমি নিজে যুদ্ধক্ষেত্রে দেখেছি, মানে সেই ভিডিও আমি দেখেছি। এবং মানে 400 মিটার পার সেকেন্ড, 400 মিটার পার সেকেন্ড হচ্ছে এর গতিবেগ। দ্বিতীয় আমি যেটা আপনাদের সামনে বলবো সেটা হচ্ছে স্ট্র্যাটোস্ট্রফিক এয়ারশিপ ডিআরডিও তৈরি করেছে। আপনারা সম্ভবত আমাদের ভিডিওতে দেখলেও দেখতে পারেন, চেষ্টা করছি দেখানোর। স্ট্র্যাটোস্ট্রফিক এয়ারশিপ যেটা ডিআরডিও তৈরি করেছে সেটা বাতাসের থেকেও একটা হালকা, সেটা স্ট্র্যাটোস্ফিয়ারের স্তরে গিয়ে সেটা পর্যবেক্ষণ করতে সক্ষম। এবং এই বেলুনের মতো যেটা আকাশে উড়বে সেটা পেলোড নিয়ে গতকাল মধ্যপ্রদেশে সেটা সফলভাবে পরীক্ষা করা হয়েছে। সেখানে একটা মানে যন্ত্রাংশ নিয়ে গিয়ে তারা 62 মিনিট ধরে স্ট্র্যাটোস্ফিয়ারে গিয়ে সফলভাবে পরীক্ষা চালিয়েছে। এটা একটা মাস্টার স্ট্রোক। ভারতের যে যে জিনিসগুলো কমতি ছিল ভারত সেগুলো এই সময়টা ব্যয় করে রেকটিফাই করে নিচ্ছে। কেন ভারত সময় নিচ্ছে সেই কারণ আপনাদের সামনে আমি ব্যাখ্যা করছি। এরপরে আপনাদের একটা আমি মারাত্মক তথ্য দিতে চলেছি। গ্লোবাল কমব্যাট এয়ার প্রোগ্রাম জিসিএপি, গ্লোবাল কমব্যাট এয়ার প্রোগ্রামে জাপান ভারতকে নিমন্ত্রণ পাঠিয়েছে। কে কে রয়েছে, কাদের কাদের নিমন্ত্রণ পাঠিয়েছে জাপান? ইউকে, ইটালি, ইন্ডিয়া অ্যান্ড জাপান, এই 4টি দেশ মিলে একটা গ্লোবাল কমব্যাট এয়ার প্রোগ্রামের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। কি হবে এটাতে? আপনারা জানেন যে চীন 6ষ্ঠ প্রজন্মের একটা যুদ্ধ বিমান আবিষ্কার করেছে বলে তারা মার্কেটে ছড়িয়েছে। যদিও চীনা যুদ্ধ বিমানের কোনো ভরসা নেই, চীনা কোনো যন্ত্রপাতির কোনো ভরসা নেই, কোনটা কাজ করে আর কোনটা করে না সেই জন্য গোটা বিশ্ব চমকিত নয়। তার কারণ ইউএস এখনো পর্যন্ত 6ষ্ঠ প্রজন্মের বিমান আবিষ্কার করতে পারেনি। কাজেই চাইনা কি করলো আমাদের দেখার দরকার নেই। কিন্তু জাপান তারা একটা ইনিশিয়েটিভ নিয়েছে, এই 4টি দেশ মিলে 2035 এর মধ্যে 6th জেনারেশনের একটা স্টেলথ মিসাইল, মাফ করবেন স্টেলথ এয়ারক্রাফট সেটা বানাতে চলেছে। এই 4টি দেশ মিলে ভারতকে তারা আমন্ত্রণ জানিয়েছেন। 6ষ্ঠ প্রজন্মের বিমান এই 4টি দেশ মিলে বানাবে বলে স্থির করেছে এবং সেটা ভারতকে তারা আমন্ত্রণ জানিয়েছে, অফিসিয়ালি তারা আমন্ত্রণ জানিয়েছে। ইন্দো প্যাসিফিক যে টেনশন রয়েছে সেখানে সেই টেনশনকে প্রশমিত করতে এবং চীনকে সবক শেখানোর জন্য এই 4টি দেশ মিলে এই যে বিপুল খরচা হবে একটা 6ষ্ঠ প্রজন্মের, মানে চীনের ওই প্রযুক্তি ছাড়ুন, যদি প্রকৃত 6ষ্ঠ প্রজন্মের বিমান তৈরি করতে হয় তাহলে যে পরিমাণ খরচা হবে সেটা একটা দেশের পক্ষে এই মুহূর্তে ব্যয়ভার সামলানো মুশকিল। 4টে দেশ মিলে সেই জন্য ভাগ করে এক্সপেরিমেন্ট করবে এবং এটার ব্যয়ভার সামলে তারা 6ষ্ঠ প্রজন্মের বিমান তৈরি করবে। ভারতকে ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে। এই রকম একটার পর একটা মাস্টার স্ট্রোক ভারত নিয়ে চলেছে। এছাড়াও আপনারা জানেন যত রকমের
ফাঁক ফোকর রয়ে গিয়েছে, ভারত প্রত্যেকটি ফাঁক ফোকর মেরামতি করে নিচ্ছে। কেন কেন করছে বলুন তো? নিশ্চিতভাবে আপনারা সকলেই জানেন যে যদি যুদ্ধটা একদিনের হতো, আধ ঘন্টার হতো, 1 ঘন্টার হতো, তাহলে এই সমস্ত করার প্রয়োজন বোধ করতো ভারত? যদি ছোটখাটো একটা স্ট্রাইক করার জন্য হতো তাহলে ভারত এতদিন করে দিত। এই রকম আটঘাট বেঁধে ভারতকে যুদ্ধে নামতে দেখেছেন? সেই জন্য এই যুদ্ধটা কোনো একটা একদিনের একটা এয়ার স্ট্রাইক নয়। এই যুদ্ধটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন এমন সবক শেখাবো এটা কল্পনাতীত, এই স্টেটমেন্টের মধ্যে লুকিয়ে রয়েছে। তাই এটা খুব শীঘ্রই মিটে যাওয়ার নয়, এটা একটা লং টার্ম হতে চলেছে। সেই লং টার্মে আমরা এমনি জানি ইন্ডিয়া ক্যান সাস্টেন এ লং রান ওয়ারশিপ, বাট পাকিস্তান দে উইল অ্যাবলিশ উইদিন 4 days। তাদের কাছে না রয়েছে কোন রকমের আর্থিক নির্ভরতা, না রয়েছে প্রযুক্তিগত নির্ভরতা, না সেনাবাহিনীদের নির্ভরতা রয়েছে। আপনারা সেই ছবি পেয়েছেন কিনা জানি না, পিওকেতে পাকিস্তানের মিলিটারিরা এখন গ্রামবাসীদের ট্রেনিং দিচ্ছে কিভাবে বন্দুক চালাতে হয়। তার কারণ পাকিস্তানের সেনাবাহিনীরা তারা রেজিগনেশন দিয়ে একদিকে পালিয়ে যাচ্ছে, অন্যদিকে অপ্রতুল সেনাবাহিনীদের সংখ্যা, তারপরে হচ্ছে জং ধরা অস্ত্রশস্ত্র যেগুলো অর্ধেক পরীক্ষা করতে গিয়ে কাজ পর্যন্ত করছে না। এইরকম একটা জায়গায় দাঁড়িয়ে পিওকের মধ্যে পাকিস্তানি সাধারণ মানুষদের ট্রেনিং দিচ্ছে পাকিস্তানের সেনারা। সেইখানে ভারত চাইছে, দেখুন ওদের যদি দুটো যুদ্ধাস্ত্র ঠিক থাকে তাহলে সেটাও তো ভারতবাসীর 10 জন বা 25 জন বা 100 জনের প্রাণ নেওয়ার পক্ষে যথেষ্ট। ভারত চাইছে সেইগুলোকে টার্গেট করতে। আমি আপনাদের বললাম ভারতের প্রথম টার্গেট কি হবে, আমার অনুমান ভারত চাইবে না যে ওর একটা কোনো পেট্রোল পাম্প অ্যাটাক করবে, ওর একটা কোনো এয়ারপোর্ট অ্যাটাক করবে, না। দিস ইজ নট দ্য প্ল্যান অন at least in these positions. India is, I mean, planning something for big. যে যে জায়গাগুলো নিউক্লিয়ার ওয়েপন্স গুলো রয়েছে ভারত কি তাহলে সেগুলো টার্গেট করছে? I cannot say anything. I'm not going to explain you anything else apart from this small piece of information. এর থেকে আমি একটু বেশি বলবো না, তার কারণ এটা আমাদের বলা উচিত না। যাই হোক, এবার আপনাদের সামনে আমি প্রশ্ন করলাম এবং পাকিস্তানের আমি এবার বলতে চাইবো পাকিস্তানের ভয়টা কিরকম কাঁপনটা ধরেছে। আপনারা বুঝতে পারছেন যে এরা যে আমরাও অ্যাটাক করব, আমরাও পাল্টা দেবো, এটা যতটা না তারা বলার সাহস দেখাচ্ছে, তারা বলছে যে আমরা সর্বশক্তি দিয়ে নিউক্লিয়ার ওয়েপন রয়েছে আমরা ঝাঁপিয়ে পড়বো। দেখবেন এদের একটাই কথা যে আমরা নিউক্লিয়ার ওয়েপন্স রয়েছে সেগুলো দিয়ে আমরা ঝাঁপিয়ে পড়বো। কেন এটা বলছে তারা? তার দুটি কারণ। একটা হচ্ছে তাদের বাকি যে সমস্ত অস্ত্রশস্ত্র রয়েছে সেগুলোতে তাদের ভরসা নেই। যদি ভরসা থাকতো তাহলে প্রথমে শেষ অস্ত্রটা ব্যবহার করার জন্য তারা বলতো না। আমরা রামায়ণ মহাভারতে দেখেছি তো যে প্রথমেই যুদ্ধের সময় কেউ শেষ বা ব্রহ্মাস্ত্রটা ব্যবহার করতো না, সকলেই ব্রহ্মাস্ত্রটা লাস্টে ব্যবহার করার জন্য তুলে রাখতো। আর মাফ করবেন, আর পাকিস্তান প্রথমেই কিন্তু তাদের ব্রহ্মাস্ত্রটা ব্যবহার করতে চাইছে। তাহলে তাদের বাকি অস্ত্র বলতে আর কিছু নেই, এটা বোঝা যাচ্ছে কি? এবার আপনাদের সামনে বলবো, আপনাদের শুনেছিলাম পাকিস্তানের রেলমন্ত্রী বলেছিলেন যে আমাদের পরমাণু অস্ত্রগুলো সাজিয়ে রাখার জন্য নেই। তা না হয় বুঝলাম। রাশিয়ায় নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত, তার নাম হচ্ছে মোহাম্মদ খালিদ জামিল, তিনি আবার পরিষ্কারভাবে সাংবাদিকদের সামনে বলেছেন এবং এটাই সব থেকে বড় আক্রমণ তিনি করেছেন যে আমরা সর্বদিক থেকে নিউক্লিয়ার ওয়েপন দিয়ে ভারতের সঙ্গে মোকাবিলা করব। এটা সব থেকে বড় স্টেটমেন্ট পাকিস্তানের তরফ থেকে এখনো পর্যন্ত। নিউক্লিয়ার ওয়েপন দিয়ে যা স্টেটমেন্ট এসেছে এটা সব থেকে বড় স্টেটমেন্ট। অর্থাৎ পাকিস্তান they are preparing themselves to attack India depending on their nuclear power. তো ওরা কি ভাবছে? আমাদের দেশ কোনো প্ল্যান করছে না? আমাদের মিলিটারি যারা রয়েছেন, ইন্টেলিজেন্সরা যারা রয়েছেন, তাদের কাছে এই তথ্য নেই যে পাকিস্তান ওগুলো ইউজ করতে পারে বলে? সেই কারণেই বলছি, জাস্ট ওয়েট অ্যান্ড সি, সামথিং ইজ গোয়িং টু বিগ হ্যাপেন দ্যাট ইউ অলসো নেভার হ্যাভ ইমাজিনড। এইরকম একটা কিছু ঘটতে চলেছে। তাই ভরসা রাখুন ভারতের সেনাবাহিনীর ওপর। শেকু মাকুদের সঙ্গে গলার স্বর আমাদের যেন মিলে না যায়, আমাদের ফ্রাস্ট্রেশন থাকতে পারে, কিন্তু কোনোভাবে শেকু আর মাকুদের সঙ্গে গলার স্বরটা যেন মিলে না যায়। কারণ শেকু এবং মাকুদের একটা ওদের উদ্দেশ্য রয়েছে। ওদের উদ্দেশ্যটা আপনারা সকলেই জানেন, যারা জানেন না আস্তে আস্তে অবহিত হয়ে যান। তাদের উদ্দেশ্য হচ্ছে
সকলেই সমান, সকলেই সমান বলে কার্যত জেহাদিদের এই জেহাদকেও কার্যত ছোট করে দেখানো। তারা কোনো জেহাদিদের বিরুদ্ধে তাদের গলার স্বর চড়িয়ে বলবে না যে এটা মারাত্মক মানবতার বিরুদ্ধে চূড়ান্ত অমানবিক কাজ হয়েছে, এই রকম ভাষায় তারা বলবে না। তার কারণ তারা নর্মালাইজ করার চেষ্টা করছে, উদ্দেশ্য স্বার্থ একটাই, ভোটের রাজনীতিতে ক্ষমতায় আসা। তাই এই শেকু এবং মাকুদের চক্রে পড়ে আমরা যেন আমাদের পরিবারের কোনো ক্ষতি না করি, আগামী প্রজন্মের যেন ক্ষতি না করি, আমাদের ভাবতে হবে যে আমাদের গলার স্বর যেন তাদের সঙ্গে মিলে না যায়। ভারত যদি পাকিস্তানকে উত্তর দেওয়ার জন্য এখনো 30 দিন সময় নেয়, আমরা দিতে প্রস্তুত। যদি 2 মাস সময় নেয়, আমরা দিতে প্রস্তুত। আমি আপনাদের সামনে বলেছিলাম যে ডু ইট নাও, উই ডোন্ট ওয়ান্ট লাইক ডু ইট নাও, উই ওয়ান্ট ডু ইট রাইটলি, ডু ইট কারেক্টলি। এখনই করো, এখনই করো, এটা না, সঠিকভাবে করো, এইটা আমাদের সকলের দাবি হওয়া উচিত। যারা সমর্থন করছেন, যারা আমার সঙ্গে গলায় গলা মেলাতে চাইছেন, আমার স্বরের সঙ্গে যাদের স্বর মেলানোর ইচ্ছা হচ্ছে, কমেন্ট করুন। আমাদের একটা ইউনিটি তৈরি হোক, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে গড়ে উঠুক আমাদের এই ইউনিটি, যাতে করে আমাদের এই রাজ্যের মধ্যেও যারা রয়েছেন, যারা চেষ্টা করছেন এই ঘোলা জলে মাছ ধরে যে এইটার কি বড় ব্যাপার, যা হয়েছে মোদির দোষ। আরে নরেন্দ্র মোদির যদি দোষ হতো তাহলে তো আপনি এটা কল্পনা করে দেখেছেন যে তাহলে আমেরিকার টুইন টাওয়ারে হামলাটা হলো কি করে বলুন তো? আমেরিকা তো কয়েক যোজন ভারতের থেকে এগিয়ে রয়েছে, তাহলে টুইন টাওয়ারে কেন হামলা হলো বলুন তো? বিশ্বের অন্যান্য দেশে কেন টেরর অ্যাটাক হয় বলুন তো? তাহলে তো কোনো দেশেই কোনো অ্যাটাক হতো না, তাই না? তাহলে সব দেশের প্রধানমন্ত্রীদের তো পদত্যাগ করে দেওয়া উচিত। কিন্তু প্রশ্ন হচ্ছে, একটা দুটো ভুল হতেই পারে। এইরকম নিশ্চিদ্র মানে জেহাদিদের যদি ভারতের মধ্যে থেকে সহযোগিতা করা হয়, তাহলে সেখানে তো মানে ইন্টেলিজেন্সের তো একটা ফাঁক ফোকর থেকেই যাবে না। তার কারণ ইন্টেলিজেন্স দপ্তর তো ভারতীয়দের বিশ্বাস করে। এরা যদি এরকম বিশ্বাসঘাতকতা করে, সে তো ইতিহাসও কোনোদিন মির্জাফরদের ধরতে পারেনি, তাহলে তো সেখানেও ইন্টেলিজেন্স দপ্তর ফেল করেছিল, তাই না? এটাই তো সব থেকে বড় শঙ্কার বিষয়, যে আমাদের ভারতীয়দের মধ্যে কেউ কেউ বিশ্বাসঘাতকতা করছেন, কেউ প্রত্যক্ষভাবে করছেন, যেমন কাশ্মীরের কিছু বাসিন্দারা প্রত্যক্ষভাবে করেছেন, আর গোটা ভারতের কিছু শেকু এবং মাকুরা রয়ে গেছে যারা পাকিস্তানিদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন, তারা পরোক্ষভাবে করছেন। আর আমরা আমাদের গলার স্বর যেন ওই প্রত্যক্ষ এবং পরোক্ষদের সঙ্গে কারুর সঙ্গে না মেলে, এইটা সকলের সাবধান থাকা উচিত, সকলের সচেতন থাকা উচিত। লিখুন আজকের কমেন্ট বক্সে, আজকে কলম না ধরলে আর কবে কলম ধরবেন? এখনকার মতো এখানেই।